তো আমি আজকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এটি আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিরিজের ফার্স্ট ভিডিও, যেখানে আমি তোমাদের সামনে ডিসকাস করব এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড কন্ট্রোল। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু খুব সোজা। তোমরা যারা এবার ডিপ্লোমাতে আছো, ডিপ্লোমা এবং বিটেক, তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাছাড়া তোমরা যারা ডিপ্লোমার আছো এবং এই বছর তোমরা যারা জিলেট দেবে বা যারা জিলেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে এটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটি কিন্তু জিলেটের সিলেবাসে রয়েছে। তো চলো সময় নষ্ট না করে আমি তোমাদের এই ডিটেলসটি বলবো, এনভায়রনমেন্টাল এর পলিউশন এবং কন্ট্রোল কি করে আমরা করবো। তো ফার্স্টে এনভায়রনমেন্টাল পলিউশন এবং কন্ট্রোল জানার আগে এনভায়রনমেন্টটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে, যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। এবার আমরা সবাই জানি এনভায়রনমেন্ট বলতে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলে নিয়ে আমাদের এনভায়রনমেন্ট হয়, ঠিক আছে? কারণ আমরা হিউম্যান বিংস একটা এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট, অর্থাৎ লিভিং এবং নন লিভিং, অর্থাৎ আমাদের হচ্ছে জীব এবং জড়, সব রকমের বস্তু নেই আমাদের কিন্তু এনভায়রনমেন্ট। আমি এখানে একটা এনভায়রনমেন্টের ডেফিনেশন দিয়ে দিয়েছি, যেটাকে আমরা বুকিশ ডেফিনেশন বলতে পারি। দ্য টার্ম এনভায়রনমেন্ট রেফার্স টু অল দ্য কম্পোনেন্ট অফ দ্য আর্থ সাচ অ্যাজ ল্যান্ড, ওয়াটার, এয়ার, অল লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজমস অ্যান্ড ইন্টারাকশন অ্যামং দেম। তো যত লিভিং এবং নন লিভিং অর্গানিজম আছে এবং ল্যান্ড, ওয়াটার, এয়ার সবগুলো নিয়েই আমাদের এই এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট এবং এদের মধ্যে ইন্টারাকশন, ঠিক আছে, নিয়েই আমাদের এই এনভায়রনমেন্ট, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে ইকোসিস্টেমটা কি, ঠিক আছে? তো ইকোসিস্টেম কিচ্ছু না, আমি এখানে একটা সিম্পল ডেফিনেশন তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যান ইকোসিস্টেম ইজ অল দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস ইন আ সার্টেন এরিয়া। তার মানে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে যত লিভিং এবং নন লিভিং এলিমেন্ট থাকবে বা থিংস থাকবে, তাদের মধ্যে যে ইন্টারাকশন হয়ে যে এনভায়রনমেন্ট তৈরি হয় সেটাকে আমরা ইকোসিস্টেম বলি। এবার ইকোসিস্টেম কি হয়, আমাদের প্লেস টু প্লেস ভ্যারি করে, মানে এক একটা জায়গার ইকোসিস্টেম একরকম হয়, ঠিক আছে। অল দ্য প্ল্যান্টস and animals, even the microorganism that live on the soil are living parts of an ecosystem, ঠিক আছে। তো যত ধরনের প্ল্যান্ট এবং অ্যানিমেল আছে এবং মাইক্রো অর্গানিজম আছে সেগুলো হচ্ছে লিভিং পার্ট অফ অ্যান ইকোসিস্টেম। আর এয়ার, ওয়াটার, রক এটসেট্রা যেগুলো আছে সেগুলো হচ্ছে নন লিভিং পার্ট অফ অ্যান ইকোসিস্টেম। তার মানে আমাদের একটা ইকোসিস্টেম হচ্ছে দুটো কম্পোনেন্টে তৈরি হবে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি জীব বা সজীব বস্তু আর একটা জড় বস্তু, অর্থাৎ লিভিং কম্পোনেন্ট, ঠিক আছে, আর একটা হবে হচ্ছে আমার নন লিভিং কম্পোনেন্ট, ঠিক আছে। এবার লিভিং কম্পোনেন্টের মধ্যে আমরা আছি, অ্যানিমেল আছে, প্ল্যান্ট আছে, মাইক্রো অর্গানিজম। আর নন লিভিং এর মধ্যে ল্যান্ড বা সয়েল, এয়ার, ওয়াটার এগুলো পড়ে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের জন্য একটা পয়েন্ট দিয়েছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। Ecosystems are smaller parts of all the living environments on Earth. Earth's entire living environment is called the biosphere. তার মানে আমাদের যে আর্থ সারফেসের যত লিভিং অ্যানিমেল রয়েছে বা লিভিং কম্পোনেন্ট রয়েছে, সেই লিভিং এনভায়রনমেন্ট আর কম্পোনেন্ট মিলে যে সিস্টেমটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার, ঠিক আছে। তো অনেক সময় দিতে পারি হোয়াট ইজ বায়োস্ফিয়ার, তোমরা এই বায়োস্ফিয়ারের ডেফিনেশনটা জানলে, ঠিক আছে। এবার আমরা যাব পলিউশনের মধ্যে, যে এবার পলিউশন কাকে বলে, এনভায়রনমেন্ট পলিউশন বলতে কি বোঝায়। তো আমরা কি জানি, পলিউশন মানে দূষণ, ঠিক আছে। তো আমাদের এনভায়রনমেন্টে এরকম কিছু বস্তু বা কম্পোনেন্ট বা এরকম কিছু জিনিসের উপস্থিতি বা প্রেজেন্ট থাকবে যেটাতে আমাদের কমফোর্টটা নষ্ট হবে, আমরা কি করব, আমাদের ক্ষেত্রে হার্মফুল হবে, তখন আমরা পলিউশন বলি। তাহলে কি বলতে পারি, পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ কন্টামিনেন্ট, কন্টামিনেন্ট মানে দূষিত বস্তু, ইন টু আ ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্যাট কজেস ইনস্টেবিলিটি, ডিসঅর্ডার, হার্ম আর ডিসকমফোর্ট, মানে যেগুলো আমাদের ক্ষেত্রে ই করবে, ডিসকমফোর্ট করবে, ঠিক আছে, এবং ক্ষতি করবে এবং আমাদেরকে ডিস্টার্ব করবে, ঠিক আছে, এবং ইকোসিস্টেমকে ডিস্টার্ব করবে, মানে আমাদেরকে ডিস্টার্ব করবে, তখন সেটাকে পলিউশন বলা হচ্ছে। তা পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য বা প্রেজেন্ট অফ দ্য কন্টামিনেন্টস ইনটু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্যাট কজেস ইনস্টেবিলিটি, ডিসঅর্ডার, হার্ম অর ডিসকমফোর্ট টু দ্য ইকোসিস্টেম, ঠিক আছে। তো পলিউশনের মধ্যে কি হতে পারে, পলিউশন ক্যান টেক ফ্রম দ্য কেমিক্যাল সাবস্টেন্স অর এনার্জি, অর্থাৎ সেটা কেমিক্যাল সাবস্টেন্সের থ্রুতে হতে পারে অথবা এনার্জির থ্রুতে হতে পারে। এনার্জি মানে সাচ অ্যাজ নয়েজ হিসাবে হতে পারে, হিট হিসাবে হতে পারে, অথবা লাইট হিসাবে হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার পলিউশনের ডেফিনেশন। এবার হচ্ছে টাইপ অফ পলিউশন, ঠিক আছে। এবার আমাদের যে এনভায়রনমেন্টের যে কম্পোনেন্টগুলো আছে সেই প্রত্যেকটা কম্পোনেন্টই আমাদের কি হয়, পলিউটেড হয়, অর্থাৎ আনওয়ান্টেড
ম্যাটেরিয়ালস বা যেগুলো আমরা ফরেন পার্টিকেলস বলি, যেগুলো আমাদের ক্ষেত্রে হার্মফুল করে, সেইগুলো সেখানে প্রেজেন্ট থেকে সেগুলোকে ডিস্টার্ব করে। ঠিক আছে, তার ভিতরে আমাদের কি আছে, ইকোসিস্টেমের একটা মেন কম্পোনেন্ট কি আছে, এয়ার। ঠিক আছে, এবার এয়ারে যদি আমার কোনো আনওয়ান্টেড কম্পোনেন্ট বা পার্টিকেল চলে আসে তখন সেটা এয়ার পলিউশন। ওয়াটারে চলে আসলে তখন আমরা ওয়াটার পলিউশন বলি। ল্যান্ডে আসলে ল্যান্ড পলিউশন বা সয়েল পলিউশন। আর একটা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে যে পলিউশনটা হয় যেটাকে আমরা বলছি নয়েজ পলিউশন। তো এই মেনলি 4 ধরনের পলিউশন, আরো আছে যেটা অনেক বিভিন্ন ধরনের বলা হয়, কিন্তু মেন হচ্ছে এই 4টা পলিউশন। এই 4টা পলিউশনের কারণ এবং এইগুলোকে আমরা কি করে রিডিউস করব বা এইগুলোকে কি করে আমরা মানে রোধ করব, প্রোটেক্ট করব, সেটা নিয়ে আমাদের প্রথম পড়তে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু। তো ফার্স্ট আমি এয়ার পলিউশন তোমাদের সামনে ডিসকাস করব। ঠিক আছে, এবার এয়ার পলিউশনের ডেফিনেশন কি? তা আলটিমেটলি এয়ারে যখন আমরা আনওয়ান্টেড পার্টিকেল বা কিছু ফরেন পার্টিকেলস, সেটা কেমিক্যাল হতে পারে, ঠিক আছে, বা বায়োলজিক্যালও হতে পারে, যখন প্রেজেন্ট হবে এবং সেটা আমাদের ক্ষেত্রে হার্মফুল করবে, অর্থাৎ ইকোসিস্টেমের ক্ষেত্রে হার্মফুল হবে, তখনই সেটাকে বলা হচ্ছে এয়ার পলিউশন। আমি এখানে সিম্পল একটা ডেফিনেশন তোমাদের সামনে তুলে ধরেছি। এয়ার পলিউশন ইজ দ্য ইন্টারাকশন অফ দ্য কেমিক্যাল পার্টিকুলেট ম্যাটার হতে পারে অথবা বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস হতে পারে দ্যাট কজেস হার্ম অর ডিসকমফোর্ট টু হিউম্যান অর আদার লিভিং অর্গানিজম। পাতি কথায় আমাদের ইকোসিস্টেমকে ডিস্টার্ব করবে, তখনই বলা হয় এয়ার পলিউশন। ঠিক আছে, এবার এয়ার পলিউশনের কারণ কি আমরা সবাই জানি। কি ইন্ডাস্ট্রি, আমাদের যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি গুলো রয়েছে, সেখান থেকে যে স্মোক গুলো বের হয়, ঠিক আছে, ধোঁয়াগুলো বের হয়, সেটা কিন্তু আমার এয়ার পলিউশন করে। ঠিক আছে, অটোমোবাইলস অ্যান্ড ডোমেস্টিক ফুয়েল আমাদের হচ্ছে এয়ার পলিউশনের একটা মেন কারণ। ঠিক আছে, অটোমোবাইলস তো একটা বিরাট কারণ। ঠিক আছে, ফায়ার, ঠিক আছে, বিভিন্ন সময় অনেক জায়গাতে আগুন লাগে, সেটা আমার ফরেস্ট হতে পারে বা আমাদের যে কোনো লিভিং হাউসের ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে পলিউশন হয়। ঠিক আছে, হাই প্রপোর্শন অফ আনডিজারেবল গ্যাসেস, যদি হাই প্রপোর্শনাল আনডিজারেবল গ্যাসেস যদি এয়ারে প্রেজেন্ট থাকে তখন এয়ার পলিউশন হয়। যেরকম সালফার ডাইঅক্সাইড, কোনো কারণে সালফার ডাইঅক্সাইড অ্যামাউন্ট বেড়ে গেল, SO2, তখন আমাদের এয়ার পলিউশন হয়। কার্বন মনোক্সাইড, CO, এটার পরিমাণ বেড়ে গেল, তখন আমাদের এয়ার পলিউশন হয়। ক্লিয়ার? এবার এয়ার পলিউশনের এফেক্ট কি হতে পারে? এয়ার পলিউশনের মেইন এফেক্ট একটা, যেটা হিউম্যান হেলথের উপর, অর্থাৎ আমাদের হেলথের উপরে ফলে। তার কারণ এয়ার পলিউশনের থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হয়, ভাইরাস গঠিত ডিজিজ হতে পারে। ঠিক আছে, তারপরে এয়ার পলিউশনের থেকে কি হতে পারে, আমাদের শ্বাসকষ্ট হয়, অর্থাৎ রেসপিরেটরি প্রবলেম কিন্তু দেখা যায়। ঠিক আছে, বিভিন্ন স্কিন ডিজিজ হয়। ঠিক আছে, এগুলো এয়ার পলিউশনের এফেক্ট। অ্যানিমেলের উপর এফেক্ট পড়ে, আমাদের প্ল্যান্টের উপরে এফেক্ট পড়ে, অ্যাটমসফিয়ার যে টোটাল আছে, টোটাল অ্যাটমসফিয়ারের উপরে এফেক্ট পড়ে। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের যেটা একটা হয় অ্যাসিড রেন, যেটাকে আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, এই অ্যাসিড রেন হওয়াতে এটা এয়ার পলিউশনের জন্যই হয়, এবং সেই অ্যাসিড রেনটা যখন আমাদের পৃথিবীতে পড়ে তখন আবার আমাদের হিউম্যান বিংস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমেল বিংস বিভিন্ন ধরনের আমাদের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোর ক্ষতি হয়। যেরকম অ্যাসিড রেনদের জন্য আমাদের যেরকম তাজমহল আছে, তাজমহলে যে উজ্জ্বল ঔজ্জ্বল্যটা, যে ওদের উজ্জ্বল বা ওর কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে এবং মার্বেল গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু অ্যাসিড রেনের জন্য। ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। এবার হচ্ছে আমরা এই এয়ার পলিউশনটাকে কি করে কন্ট্রোল করতে পারি। তো আমি এখানে কিছু মেজার দিয়ে দিয়েছি যে এই স্টেপগুলো বা এইগুলো ফলো করে আমরা এয়ার পলিউশনটাকে কন্ট্রোল করতে পারি। তো ফার্স্ট আমি যেটা বলেছি, মেনটেনিং আ হেলদি ডিস্টেন্স বিটুইন দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া। তা আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যদি একটা ভালো ডিস্টেন্স কভার করি, তাহলে আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল মানে এয়ার পলিউশন হবে কিন্তু সেই এফেক্টটা আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াতে কম থাকবে, কারণ আমাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি দরকার। ঠিক আছে, ইন্ডাস্ট্রি লাগবেই, ইন্ডাস্ট্রি বন্ধ করলে চলবে না। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে আলাদা করতে হবে। আমরা জানি যেখানে ইন্ডাস্ট্রি থাকে আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়াটা রাখা হয় না। ঠিক আছে, তাহলে সেখানে পলিউশনের থেকে তারা এফেক্টটা বেশি হবে। এই জন্য তাদের মাঝে একটা হেলদি ডিস্টেন্স বা একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স মেনটেন করতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে, দ্য চিমনি, অর্থাৎ যে চিমনিগুলো আছে, দ্য চিমনি শুড বি কনস্ট্রাক্টেড টল ইন সাইজ সো দ্যাট দ্য ইমিশন মাস্ট বি রিলিজড হায়ার আপ ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে কারখানার থেকে যে চিমনিগুলো বেরোয় সেই চিমনির হাইটটা অনেক বড় করতে হবে যাতে অনেক টল সাইজের হয়। তাহলে সেখান থেকে যে আমার যে চিমনিগুলো আছে, চিমনির থেকে যে ধোঁয়াগুলো বের হবে সেটা অনেক উপরে চলে যাবে। ঠিক আছে, সেই অনেক উপরে চলে গেলে আমাদের পলিউশনটা কম হবে। এই জন্য আমরা জানি যে বড় বড় কারখানাগুলোতে আমরা দেখি যে চিমনিগুলো অনেক বড় বড় থাকে, টল। ঠিক আছে, তখন পলিউশনটা অনেকটা কম হয়। ঠিক আছে, নেক্সট মেজারমেন্ট হিসাবে আমরা কি করতে পারি, দ্য সালফার মাস্ট বি রিমুভ আফটার বার্নিং। ঠিক আছে, সালফারগুলোকে আমরা কোনো ডিভাইস ইউজ করে সেটাকে রিমুভ করে নিতে পারি যাতে আমাদের এয়ারে না মেশে। ঠিক আছে, নেক্সট কি করতে পারি, দ্য গ্যাসোলিন মাস্ট হ্যাভ অ্যান্টি নকিং এজেন্ট। আমাদের যে গ্যাসোলিন গুলো ফুয়েল হিসাবে ইউজ হয় বিভিন্ন ধরনের যে ট্রাফিকে বা আমাদের যে ভেহিকেলে, সেখানে অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে
কোনো এজেন্ট ইউজ করলে আমাদের এয়ার পলিউশনটা কম হয়। নেক্সট, দ্য মাইনিং এরিয়া শুড বি প্ল্যান্টেড উইথ ট্রিজ। যেখানে মাইনিং এরিয়া আছে সেখানে আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্টের গাছ লাগাতে হবে। আমরা জানি গাছ আমাদের এয়ার পলিউশনকে অনেকটাই কন্ট্রোল করে। দ্য কোল ফুয়েল শুড বি রিপ্লেস উইথ গ্যাস ফুয়েল টু কন্ট্রোল দ্য এয়ার পলিউশন। আমরা যেখানে যেখানে কোল ইউজ করি, কোল ফুয়েলটাকে যদি আমরা গ্যাস ফুয়েলে রিপ্লেস করি তাহলে আমাদের এয়ার পলিউশনটা অনেকটাই কম। আমরা জানি কোলের থেকে প্রচুর বিষাক্ত ধোঁয়া বা স্মোক বের হয়। কম্পেয়ার টু আমরা যদি গ্যাস ফুয়েল ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই পলিউশন কম হবে। ঠিক আছে, নেক্সট মেজারমেন্ট হিসাবে আমরা কি করতে পারি, দ্য অটোমোবাইলস মাস্ট বি ডিজাইনড উইথ এমিশন কন্ট্রোল সিস্টেম। তাহলে আমাদের যে অটোমোবাইলগুলো আছে অর্থাৎ ভেহিকেলগুলো এরকমভাবে ডিজাইন করব যে সেখানে ইমোশনটাকে যাতে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ যে ধোঁয়াগুলো বেরোবে সেটাকে যেন কন্ট্রোল হয়। এই জন্য আমাদের এখন অনেক টেকনিক বেরিয়ে গেছে যে সাইলেন্সার থাকে আমাদের যে গাড়ির বা বাইকের, ঠিক আছে, সেখানে আমাদের বিভিন্ন ডিভাইস বা ওর ভিতরে সিস্টেম এরকম করা থাকে যাতে পলিউশনটা কম হয়। ঠিক আছে, তো নেক্সট কি করতে পারি আমরা, দ্য ওয়েস্ট মাস্ট বি রিমুভড অ্যান্ড রিসাইকেল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট আর রিফাইনারি। ঠিক আছে, যে ওয়েস্টগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা রিমুভ অ্যান্ড রিসাইকেল করতে পারি। ঠিক আছে, তারপর কি, প্ল্যান্টস লাইক পাইন অ্যান্ড লিভস নিড টু বি প্ল্যান্টেড টু মেটাবোলাইজ দ্য নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড আর পলিউটেন্ট। অর্থাৎ পাতে কথা আমাদের প্ল্যান্টেশন করতে হবে, গাছ লাগাতে হবে। ঠিক আছে, তার ভিতরে কিছু গাছ আছে যারা কি করে মানে এয়ারের যে আমার যে পলিউটেড গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোকে ইজিলি রিমুভ করতে পারে, সেই ধরনের গাছগুলো আমাদের লাগাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট ওয়াটার পলিউশনে আমি আসবো। ঠিক আছে, তো ওয়াটার পলিউশনটা কি এটাও জানি, সেম এয়ার পলিউশনের মতো নয়। ওয়াটার পলিউশনে যদি কোনো কেমিক্যাল অর্থাৎ আনওয়ান্টেড পার্টিকেলস বা এজেন্ট যদি প্রেজেন্ট থাকে এবং সেটা যদি আমাদের ইকোসিস্টেমকে হার্ম করে তখনই সেটাকে আমরা ওয়াটার পলিউশন বলি। আমি এখানে সুন্দর একটা ডেফিনেশন দিয়েছি ওয়াটার পলিউশনের, ওয়াটার পলিউশনের। ঠিক আছে, সেটা আমি কি বলেছি, ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ ওয়াটার বডিজ, এক্সাম্পল যেরকম লেক, রিভার্স, ওশেন্স, অ্যাকুইফার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। ওয়াটার pollution occurs when pollutants are directly or indirectly discharged into water body without adequate treatment to remove harmful compound। যখন আমার ওয়াটার বডিতে যখন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বিভিন্ন ধরনের পলিউটেড এজেন্ট বা হার্মফুল বস্তু এসে মেশে তখনই আমার ওয়াটার পলিউশন হয়। আমি এখানে কিছু ছবি একবারে কোলাজ করে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি কি কি কারণে ওয়াটার পলিউশন হতে পারে। এই যে এটা মনে করলে কোনো একটা পাইপ বা ইন্ডাস্ট্রিয়াল পাইপ আছে যেখান থেকে ডিসচার্জ বা নোংরা জিনিস এসে ওয়াটারে মিশছে, তার জন্য পলিউশন হয়। এটা আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ বা রাবিশগুলো ফেলেছে নদীতে, তার জন্য ওয়াটার পলিউশন হচ্ছে। এই যে এগুলো বিভিন্ন ধরনের মিউনিসিপাল ওয়েস্ট হতে পারে বা রাবিশ হতে পারে বা আমাদের ডোমেস্টিক রাবিশ হতে পারে, সেগুলোর জন্য আমার কিন্তু ওয়াটার পলিউশন হচ্ছে। ঠিক আছে, তো ওয়াটার পলিউশনের কারণ কি হতে পারে, ম্যারিন ড্যাম্পিং। ঠিক আছে, ডাম্পিং করে জন্য হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এসে ফেললে বা সেখানে মিশলে তার জন্য হয়। সিএস মানে হচ্ছে আমাদের নোংরা জল, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল হতে পারে বা ডোমেস্টিক হতে পারে। ঠিক আছে, সিএস এসে মিশলে হয়। তারপরে মেইনলি ফ্রম হাউস হোল্ডের থেকে যেগুলো সেগুলো মেইনলি হয়। নিউক্লিয়ার ওয়েস্ট তার জন্য হতে পারে। অয়েল পলিউশন অর্থাৎ রিভারের মধ্যে অয়েল ফেললে তার জন্য হয়। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ লিক, তার জন্য কিন্তু আমাদের ওয়াটার পলিউশন হয়। ঠিক আছে, এবার ওয়াটার পলিউশনের এফেক্ট কি হতে পারে, আমরা জানি জল বায়ুতেও বিভিন্ন রোগ ওয়াটার পলিউশনের জন্য হয়। জল দূষিত রোগ, ডিজিজ লাইক কলেরা, ম্যালেরিয়া, এইগুলো কিন্তু ওয়াটার পলিউশনের জন্য হয়। টাইফয়েড হয় আমাদের। ঠিক আছে, তারপরে অ্যাকোয়াটিক লাইফ গেটস ডিস্ট্রয়েড। অ্যাকোয়াটিক লাইফ মানে জলজ জীব অর্থাৎ জলে যে থাকে বিভিন্ন ধরনের প্রাণী, বিশেষ করে মাছ, ঠিক আছে, তারপরে জলজ উদ্ভিদ, এগুলো কিন্তু ডিস্ট্রয়েড হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার পলিউশনের এফেক্ট। আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিজ হয়, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড, স্কিন ডিজিজ হয়, স্কিনের প্রবলেম হয় আমরা যদি সেই পলিউটেড ওয়াটারটাকে যদি বাথিং হিসাবে কাজ করি। অ্যানিমেলগুলো আছে, অ্যানিমেলের ক্ষেত্রে এফেক্ট হয়। সেই পলিউটেড ওয়াটার যদি আমরা ড্রিঙ্কিং হিসাবে ইউজ করি তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হয়, যেটা জেনারেলি ভিলেজে অনেকেই রিভারের ওয়াটারগুলো ইউজ করে, মানে সেটা কাপড় কাচার জন্য, স্নান করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ খাওয়ার জন্য কিছু কিছু জায়গায় ইউজ করে। কিন্তু সেই রিভার ওয়াটার যদি পলিউটেড হয়ে থাকে তাহলে এই এফেক্টগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, ওয়াটার পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে। তো অনেকভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আমি এখানে অনেকগুলো স্টেপ বা মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি। ফার্স্টে যেটা দিয়েছি, গভর্নমেন্ট শুড এনফোর্স সাম ল। আমাদের যদি গভর্নমেন্ট যদি কিছু লকে এনফোর্স করে তাহলে কিন্তু ওয়াটার পলিউশনকে অনেকটাই কম করা যায়। তার জন্য আমাদের যেরকম ইন্ডিয়ান সরকার, ভারত সরকার ওয়াটার পলিউশন অ্যাক্ট বা ওয়াটার পলিউশন ল চালু করেছে। ডোন্ট থ্রো পেন্টস অ্যান্ড অয়েলস ইন ওয়াটার চ্যানেল। আমরা যদি কোনো ওয়াটার চ্যানেল বা বডিতে যদি পেন্ট এবং অয়েল যদি না ফেলি তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো। ইউজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হাউস হোল্ড প্রোডাক্ট সাস এস ওয়াশিং পাউডার, হাউস হোল্ড ক্লিনিং এজেন্ট, এইগুলো। ঠিক আছে,
থেকেও আমরা কিন্তু ওয়াটার পলিউশনকে অনেকটাই প্রিভেন্ট করতে পারি। টেক গ্রেট কেয়ার নট টু ওভার ইউজ পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার। আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে ফসলকে ভালো রাখার জন্য আমরা ফার্টিলাইজার ইউজ করি, পেস্টিসাইড, ফার্টিলাইজার মানে সার, পেস্টিসাইড মানে বিভিন্ন কীটপতঙ্গ মারার জন্য যে কেমিক্যালগুলো ইউজ করি সেগুলোকে আমরা যদি বেশি ইউজ না করে একটা কন্ট্রোল অ্যামাউন্টে যদি ইউজ করি তাহলে ওয়াটার পলিউশনকে কন্ট্রোল করা যায়। তার কারণ এগুলো ইউজ করলে রেনি সিজনে বৃষ্টির জলের সাথে ধুয়ে পাশে যে ওয়াটার বডিগুলো থাকে, রিভার হতে পারে, পন্ড হতে পারে, সেখানে গিয়ে মিশে ওয়াটারকে পলিউশন করে দেয়। ডোন্ট থ্রো লিটার ইন্টু রিভার্স, লেক অর ওশান। ভালো পাইনি, লিটার মানে হচ্ছে রাবিশ, মানে বিভিন্ন ধরনের নোংরা বস্তু। তাহলে আমরা যদি রাবিশ গুলোকে যদি রিভার বা লেকে যদি না ফেলি তাহলেই কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, হেল্প ক্লিন আপ এনি লিটার ইউ সি অন বিচেস অর ইন রিভার অ্যান্ড লেক, মেক শিওর ইট ইজ সেফ টু কালেক্ট দ্য লিটার অ্যান্ড পুট ইনটু আ নিয়ার বাই ডাস্টবিন। যদি আমরা কোনো বিচ বা রিভারের ধারে যদি এরকম কোনো রাবিশ পড়ে থাকতে দেখি তাহলে সেগুলোকে আমরা সেখান থেকে কালেক্ট করে নিয়ে একটা জায়গায় রাখতে পারি, তাহলে অনেকটা পলিউশন কন্ট্রোল করা যাবে। Suspended solid particles and inorganic material can be removed by the use of filter. আমরা ফিল্টার ইউজ করে এগুলোকে যদি রিমুভ করে দেই। ইউজ অফ বায়োলজিক্যাল ফিল্টার অ্যান্ড প্রসেস ক্যান ন্যাচারালি ডিগ্রেড দ্য অর্গানিক ওয়েস্ট ম্যাটেরিয়াল, এটা ইউজ করেও আমরা করতে পারি। তারপর আফটার অ্যাবাভ টু স্টেপ কেমিক্যাল অ্যাডিটিভস আর সাপ্লাই টু গেট রিড অফ এনি লেফট ওভার ইম্পিউরিটিস। তাহলে আমরা যখন মানে পলিউটেড ওয়াটার জেনারেলি যখন ড্রিঙ্কিং পারপাসে ইউজ করবো সেটাকে আমরা ট্রিটমেন্ট করেও আমরা সেটা ইউজ করতে পারি, তখন আমরা পলিউটেড ওয়াটার যেটা আছে তার থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো। তার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ফিল্টার ইউজ করে সেই ওয়াটারটাকে ট্রিট করে আমরা সেটাকে ইউজ করবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা ওয়াটার পলিউশনের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। নেক্সট যেটা হচ্ছে নয়েজ পলিউশন। আমাদের কি নয়েজ পলিউশন প্রথমে জানতে হবে হোয়াট ইজ নয়েজ, খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই বলি নয়েজ মানে সাউন্ড, অবশ্যই নয়েজ মানে সাউন্ড, কিন্তু আনওয়ান্টেড সাউন্ডটাকে বলা হয় নয়েজ। আনওয়ান্টেড সাউন্ড ইজ কল নয়েজ। অর্থাৎ নয়েজ অবশ্যই খারাপ, ভালো না, অর্থাৎ যে সাউন্ডটা আমাদের ডিস্টার্ব করে দ্যাট ইজ আনওয়ান্টেড সাউন্ড। অর্থাৎ নন প্লিসেন্ট, যেটাকে বলে আনপ্লিসেন্ট সাউন্ড, আনপ্লিসেন্ট সাউন্ড। ঠিক আছে, যেটা আমাদের ক্ষেত্রে মধুকর নয়, শ্রুতি মধুর নয়। ঠিক আছে, দ্যাট ইজ কল আনওয়ান্টেড সাউন্ড, দ্যাট ইজ নয়েজ। তো নয়েজ পলিউশন ইজ দ্য ডিসপ্লেসিং হিউম্যান, অ্যানিমেল অর মেশিন ক্রিয়েটেড সাউন্ড দ্যাট ডিসরাপ্টস দ্য অ্যাক্টিভিটি অর ব্যালেন্স অফ দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিমেল লাইফ, যেটা আমাদের হিউম্যান বা অ্যানিমেল লাইফকে ডিস্টার্ব করে। ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে বলছি নয়েজ পলিউশন। ঠিক আছে, নয়েজ পলিউশন কি জন্য হতে পারে? মেন একটা কারণ হচ্ছে ট্রাফিক নয়েজ, ট্রাফিকের থেকে যে আওয়াজ বেরোয় সেটা নয়েজ পলিউশনের কারণ। এয়ারক্রাফট নয়েজ, নয়েজ ফ্রম কনস্ট্রাকশন অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কাজগুলো চলতে থাকে সেখান থেকে যে বিভিন্ন ধরনের সাউন্ডগুলো বেরোয় সেটা। আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির থেকে নয়েজ হয়, কারণ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের মেশিন চলে, মেশিনের থেকে আনওয়ান্টেড সাউন্ড বেরোয়। ঠিক আছে, তাছাড়া নয়েজ ফ্রম আদার সোর্সেস, বিভিন্ন ধরনের গ্যাদারিং, জনসভা। ঠিক আছে, আমরা যদি অনেক জোরে যদি বিভিন্ন সাউন্ড সিস্টেম ইউজ করি সেটাও কিন্তু নয়েজের পলিউশনের একটা কারণ। ঠিক আছে, নয়েজ পলিউশনের এফেক্টকে অবশ্যই আমরা হিয়ারিং লস, এক্সেস নয়েজের জন্য আমরা কি করতে পারি? শ্রবণ শক্তি হারিয়ে যেতে পারে। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, স্ট্রেসকে বাড়িয়ে দেয়, স্লিপ ডিস্টারবেন্স, ঘুমানোর ক্ষেত্রে অসুবিধা তৈরি করে, কালার ব্লাইন্ডনেস হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই হচ্ছে নয়েজ পলিউশনের কারণ। এই জন্য আমরা জানি জেনারেলি হাসপাতালগুলোর সামনে কিন্তু লেখা থাকে নো হর্ন, কারণ ওখানে নয়েজ সৃষ্টি করতে বারণ করে, কারণ ওখানে অনেকেই পেশেন্ট থাকে যাদের ক্ষেত্রে এই নয়েজটা খুব ক্ষতিকারক জিনিস। ঠিক আছে, এবারে এই নয়েজ পলিউশনটাকে আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। তো আমি এখানে কিছু 5টা মেজারমেন্ট দিয়েছি, ওয়ে দেখিয়ে দিয়েছি কি করে প্রিভেন্ট করতে পারি। দ্য গভর্নমেন্ট শুড এনশিওর দ্য নিউ মেশিন আর নয়েজ প্রুফ, এরকম কিছু মেশিন বানানো উচিত নয়েজ প্রুফ, যেটা এখন অলরেডি বেরিয়ে গেছে। এখন অনেক মেশিন বা অনেক আপডেট হয়েছে যাতে নয়েজ খুব কম তৈরি হয়। ঠিক আছে, এয়ারপোর্ট শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এয়ারপোর্ট দূরে থাকবে। নো হর্ন বোর্ড শুড বি পুট অন দেয়ার স্কুল এরিয়া অর হসপিটাল, ওগুলোর সামনে নো হর্ন বোর্ড লাগাতে হবে যাতে কেউ হর্ন না দেয়। ঠিক আছে, এইগুলো করে আমরা কিন্তু নয়েজটাকে প্রিভেন্ট করতে পারি হসপিটাল অথবা স্কুলের পাশে। ঠিক আছে, উই শুড টক লেস অ্যান্ড ওয়ার্ক মোর। ঠিক আছে, উই শুড ইউজ নয়েজ প্রুফ ডিভাইস অ্যান্ড নয়েজ বেরিয়ার টু রিডিউস নয়েজ অ্যাট সোর্স। এরকম কিছু নয়েজ প্রুফ ডিভাইস আছে বা নয়েজ প্রুফ বেরিয়ার ইউজ করতে পারি যেটা সোর্সেই নয়েজটাকে অনেকটা রিডিউস করে দেয়। ঠিক আছে, আমরা জেনারেলি দেখি এই জন্য কিছু ক্ষেত্রে বিভিন্ন হল ঘর বা এরকম ভাবে ওয়ালগুলোকে করা হয় নয়েজ প্রুফ করা হয়, নয়েজগুলো বাইরে বের হয় না। ঠিক আছে, বা কিছু এরকম নয়েজ প্রুফ ডিভাইস আমরা ইউজ করে বা বেরিয়ার ইউজ করে নয়েজটাকে আমরা একটা ছোট এরিয়ার মধ্যে কনফাইন করে রাখতে পারি, তাহলেই আমার অনেকটা নয়েজ পলিউশন প্রিভেন্টেড হবে। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ল্যান্ড পলিউশন।
ঠিক আছে, যেটাকে আমি বলছি সয়েল পলিউশন। ঠিক আছে, ল্যান্ড পলিউশন আর সয়েল পলিউশন। এবার ল্যান্ড পলিউশনের ডেফিনেশন সেম হবে, it is the destruction of Earth's land surface through misuse of land resources by human activities. Polluted land has deposits of liquid and solid waste such as rubbish, garbage, paper, glass and plastic object. বিভিন্ন ধরনের রাবিশ, গার্বেজ, পেপার ওয়েস্ট, গ্লাস, প্লাস্টিক এগুলো যদি আমাদের ল্যান্ডে ডিপোজিট হয় তখন সেটা ল্যান্ড পলিউশন হয়। তাছাড়া ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল ফ্রম ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল, ঠিক আছে, যেগুলো আমাদের ক্ষেত্রে অবশ্যই হার্মফুল, সেগুলো প্রেজেন্টে আমাদের ল্যান্ড অর সয়েল পলিউশন হয়। তো কারণগুলো কি? অবশ্যই অ্যাক্সিডেন্টাল স্পিল বা ডিসচার্জ, যেটাকে বলা হয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল স্পিল বা ডিসচার্জ। আমরা জানি রাস্তায় অনেক সময় গাড়ি গেলে তেলের ট্যাঙ্ক বা আদার্স কিছু কেমিক্যাল নিয়ে যাচ্ছে, সেই ফুয়েল নিয়ে যাচ্ছে, সেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, তার থেকে সেগুলো বেরিয়ে আমাদের কিন্তু সয়েলের সাথে মিশে ল্যান্ড পলিউশন করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অ্যাক্সিডেন্টালি বিভিন্ন কেমিক্যাল যদি বেরিয়ে যায় তার থেকে ল্যান্ড পলিউশন হয়। ল্যান্ডফিল অ্যান্ড ইললিগাল ডাম্পিং, আমরা ল্যান্ডফিল বা ইললিগাল ডাম্পিং করি, যেটা ওয়েস্ট, ঠিক আছে, সলিড ওয়েস্টগুলো বা মিউনিসিপাল ওয়েস্টগুলো না আমরা একটা জায়গায় ড্যাম্পিং করে দিলাম, ঠিক আছে, আনহেলদিভাবে বা কোনো সিস্টেমেটিক না ওয়ে মেনটেন না করে, ঠিক আছে, তখন সেটার থেকে ল্যান্ড পলিউশন হয়। এগ্রিকালচারাল প্র্যাকটিসের থেকে ল্যান্ড পলিউশন হয়, যেরকম বিভিন্ন ধরনের পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ইউজ করার জন্য। ও যেরকম ওয়াটার পলিউশন করে ঠিক সেরকমই ল্যান্ড পলিউশনও করে। মাইনিং অ্যান্ড আদার ইন্ডাস্ট্রির থেকে আমার ল্যান্ড পলিউশন হয়। অয়েল অ্যান্ড ফুয়েল ডাম্পিং এর থেকে ল্যান্ড পলিউশন হয়। বারিড ওয়েস্ট মানে আমাদের পোড়া বস্তু, কোথাও আগুন লাগিয়ে দিলাম বা আগুন ধরে গেল, সেখান থেকে যে সব ওয়েস্টগুলো পুড়ে যে তৈরি হলো, ছাই বলতে পারি, ঠিক আছে, সেটার থেকে আমার ল্যান্ড পলিউশন হয়। ড্রেনেজ অফ কন্টামিনেট সারফেস ওয়াটার ইনটু দ্য সয়েল, ঠিক আছে, কন্টামিনেট সারফেস ওয়াটারের যে আছে সেটা সয়েলের মধ্যে ড্রেনেজ বা সয়েলের সাথে মিশে গেলে তার জন্য আমাদের ল্যান্ড পলিউশন হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ল্যান্ড পলিউশনের কারণ। তাহলে এবার আমাকে কি করতে হবে? ল্যান্ড পলিউশনকে প্রিভেন্ট করতে হবে এবং ল্যান্ড পলিউশনের যে এফেক্টটা কি আছে সেটা আমাকে জানতে হবে। তো প্রথমে আমি এফেক্ট নিয়ে তোমাদেরকে বলছি যে কি হতে পারে। ল্যান্ড পলিউশন কজেস প্রবলেম ইন দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমেও কিন্তু ল্যান্ড পলিউশন এফেক্ট করে, সেটা ডাইরেক্টলি করে না, ইনডাইরেক্টলি কিন্তু করে। কারণ ল্যান্ড পলিউশনের জন্য কি হয়, সেখানে বিভিন্ন ধরনের বস্তুর থেকে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড গ্যাস বের হয়, ঠিক আছে, স্মেল বের হয়, যেটা আমাদের বডিতে ঢুকে রেসপিরেটরি সিস্টেমকে প্রবলেম করে, ঠিক আছে, কজেস প্রবলেম অন দ্য স্কিনে প্রবলেম করে, কজেস ভেরিয়াস কাইন্ডস অফ ক্যান্সার করে। দ্য টক্সিক ম্যাটেরিয়াল দ্যাট পলিউটেড দ্য সয়েল ক্যান গেট ইনটু দ্য হিউম্যান বডি ডাইরেক্টলি বাই ইনটু দ্য কন্ট্যাক্ট উইথ দ্য স্কিন, ঠিক আছে। তাছাড়া ল্যান্ড পলিউশনের জন্য আমরা যে বিভিন্ন ধরনের গাছপালা বা সবজি হয় সেটাকে আমরা কনজিউম করলে সেখান থেকে আমাদের ক্ষতি হয়। ওয়াস্ট ইনটু দ্য ওয়াটার সোর্সেস লাইক রিজার্ভার অ্যান্ড রিভার। এই ল্যান্ড পলিউশন যেটা হয়, ল্যান্ড পলিউশনের মধ্যে যে বিভিন্ন ধরনের যে বস্তুগুলো আছে সেগুলো আবার কি হয়, ওয়াস্ট আউট বা রেইনি সিজনের সময় জলের সাথে সেটা নিয়ার বাই রিজার্ভার বা রিভারে গিয়ে পড়ে, এবং সেগুলো আমরা যখন কনজিউম করবো সেই ওয়াটারটা তখন কিন্তু আমাদের ইনডাইরেক্টলি ক্ষতি করবে। ইটিং ফুডস অ্যান্ড ভেজিটেবল দ্যাট হ্যাভ বিন গ্রোন ইন পলিউটেড সয়েল, ঠিক আছে, এইগুলো কনজিউম করার জন্য আমাদের এফেক্ট হয়। রিডিউস ফার্টিলিটি অফ সয়েল, সয়েলের ফার্টিলিটি অর্থাৎ উর্বর শক্তি কমিয়ে দেয়, তার জন্য আমাদের কি হয়, কাল্টিভেশনের প্রবলেম হয়, ঠিক আছে। এবার ল্যান্ড পলিউশনে প্রিভেন্ট করতে হবে, প্রিভেন্ট ল্যান্ড পলিউশন। মোর অ্যান্ড মোর ল্যান্ড শুড বি ব্রট আন্ডার ফার্মিং অ্যান্ড ইউজ বায়ো ফার্টিলাইজার, ঠিক আছে, আমাদের বেশি করে ল্যান্ডকে ফার্মিংয়ে নিয়ে আসতে হবে এবং বায়ো ফার্টিলাইজার ইউজ করতে হবে। ট্রিজ শুড বি প্ল্যান্টেড এভরিওয়্যার, আমাদের গাছ লাগাতে হবে, ঠিক আছে। ওয়েস্ট ম্যাটার শুড বি ডিসপোজড ইমিডিয়েটলি, অ্যাভয়েড ড্রিলিং ল্যান্ড ফর আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে, সয়েলের মধ্যে ওটা ডিসপোজ না করে ইমিডিয়েটলি অন্য ওইতে ডিসপোজ করে দিতে হবে, যাতে সেটা দীর্ঘদিন ধরে সয়েলের উপর জমে না থাকে। অ্যাভয়েড ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড ফর ফার্মিং, যেটা বললাম, কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ইউজটাকে আমার অ্যাভয়েড করতে হবে, ইউজ করলেও কম পরিমাণে করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সেটা যাতে ওয়াটারের সাথে মিশে না যায়, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিক্যাল ফার্টিলাইজারের জায়গায় আমরা চেষ্টা করবো আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করতে, ঠিক আছে, যাতে পলিউশনটা কম হয়। তো এই সব মেজারমেন্ট বা এই ওয়েগুলো আমরা ফলো করে ল্যান্ড পলিউশনকে কন্ট্রোল করতে পারি। তো এই হচ্ছে আমার পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট পার্ট বা চ্যাপ্টারগুলো নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হবো তোমাদের সামনে।